বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এক সপ্তাহে ইরানের তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুড়ে জবাব তেহরানের। হরমুজে উত্তেজনা চরমে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে প্রণালী বন্ধের ঘোষণা আইআরজিসির। ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তেহরানের। প্রাকৃতিক দুর্যোগের কবলে এশিয়া, ভারতের পর এবার ভয়াবহ বন্যা ফিলিপাইন, জাপান এবং চীনে টাইফুনের তাণ্ডবে নিহত অন্তত ৪৪ জন। ভয়াবহ রূপ নিয়েছে ওয়াশিংটন তেহরান সংঘাত। এক সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানের ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। টার্গেট করেছে দেশটির ১৪০টি স্থাপনা। বিধ্বংসী জবাব দিয়েছে তেহরানও। তাদের মিসাইল ও ড্রোন আঘাত এনেছে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে আইআরজিসি। ২ দিন বিরতির পর আবার ইরানের পথে মার্কিন যুদ্ধবিমান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিযান। মুহুর্মুহু বোমাবর্ষণ হয়েছে সিরিক, সাবাহার, বুশেরে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বন্দর আব্বাস সহ আরও কয়েকটি শহরে। খোনাবের সামরিক ঘাঁটিতে হয়েছে হামলা। বুশের প্রদেশে পরমাণু কেন্দ্রের কাছাকাছি বোমা ফেলেছে মার্কিন বাহিনী। আক্রান্ত হয়েছে প্রদেশটির আরও ৪ শহর। কঠোর জবাব দিয়েছে তেহরানও। মিসাইল ও ড্রোন ছুড়েছে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। বড় ধরনের হামলা হয়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে। MQ-9 ড্রোন হ্যাঙ্গার, কমান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। ওমানে দুকুম বন্দরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের রিফুয়েলিং প্ল্যাটফর্মে হয়েছে হামলা। কয়েকটি জায়গায় বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও মিলেছে। কাতারে শিশুসহ আহত হয়েছে ৩ জন। যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে গেলে আরও বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ডস আইআরজিসি। একতরফা চুক্তির দিন শেষ, প্রতিশ্রুতি রক্ষা না করলে চড়া মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতি এমন করা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্র হরমুজ ইস্যুতে সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করেছে বলে দাবি করেছেন তিনি। তেহরানের অভিযোগ, হরমুজে অনৈতিকভাবে বিকল্প রুট তৈরি করে জাহাজগুলোকে তা ব্যবহারে উস্কে দিচ্ছে মার্কিন বাহিনী। এমন পরিস্থিতিতে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালীকে ঘিরে আবারও সামরিক উত্তেজনা ছড়িয়েছে উপসাগরীয় অঞ্চলে। ইরানের দাবি, হরমুজে বিকল্প ও অন্যায্য নৌপথ তৈরি করে জাহাজগুলোকে সেই পথ ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র। অনুমোদনহীন রুট ব্যবহারের অভিযোগে শনিবার সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজে হামলা চালায় তেহরান। রোববার মিসাইল ছড়ে আরও একটি নৌযানে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালালে কড়া হুঁশিয়ারি বার্তা দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মনে করিয়ে দেন, পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী হরমুজের ব্যবস্থাপনায় তেহরানের কর্তৃত্বই থাকার কথা। বলেন, প্রতিশ্রুতি রক্ষা না করলে চরম মূল্য চুকাতে হবে ওয়াশিংটনকে। এর কিছুক্ষণ পরই আরও একবার অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরানের বিপ্লবী গার্ডস আইআরজিসি। স্পষ্ট জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে নতুন করে উত্তেজনায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যে নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব ধরে রাখার অন্যতম প্রধান কৌশল হিসেবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে দেখে ইরান। তাই এই নৌপথের ব্যবস্থাপনাকে তেহরান কোনোভাবেই দর কষাকষির বিষয় হিসেবে বিবেচনা করবে না। উত্তেজনার মধ্যে ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে রাজনৈতিক, কারিগরি ও আইনি পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয় দুই দেশ। আলোচনার এক পর্যায়ে যোগ দেন কাতারের প্রতিনিধিরাও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ড্রোন উৎপাদন 3 গুণ বাড়িয়েছে ইরান। শনিবার তথ্য জানিয়েছে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সৈয়দ মজিদ ইবনে রেজা। তার দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে ইরানকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির মুখোমুখি হতে হয়েছে। তার দাবি, সে সময় 150টি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিপক্ষকে সহায়তা করেছিল। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ইরান সফল হয়েছে বলেও তিনি দাবি করেছেন। এরপরই ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে যে কোনো হামলা প্রতিরোধে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের রাজধানী সানায় বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে হুতিরা। শুক্রবার 14টিরও বেশি হুতি নিয়ন্ত্রিত প্রদেশে আয়োজিত হয় সমাবেশ। গোষ্ঠীটি জানিয়েছে ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের অন্যায় হামলার নিন্দা জানাতেই এই বিক্ষোভ কর্মসূচি। ভাষণে ইরানের হামলাকারীদের প্রতি সতর্ক বার্তাও দেন হুতি নেতারা। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে সৌদি আরব, এমন দাবিও করে গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্যের জনগণকে একত্রিত হয়ে পরাশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে হুতিরা। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে এশিয়ার বেশিরভাগ অঞ্চল। টানা বৃষ্টি, ঝড়, বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার দেশগুলো। জম্মু কাশ্মীর এবং আসামের পর এবার ভারতের ত্রিপুরা, মিজোরামেও দেখা দিয়েছে প্রলয়ঙ্কারী বন্যা। জাপান ও ফিলিপাইনেও বন্যায় বিপর্যস্ত অবস্থায় রয়েছে। অন্যদিকে চীনে টাইফুনের আঘাতে নিহত 44 জন। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, তলিয়ে আছে বাড়িঘর, রাস্তাঘাট, আবাদি জমি। দেখে মনে হবে যেন ভাসমান শহর। এ দৃশ্য ভারতের জম্মু কাশ্মীর থেকে শুরু করে ত্রিপুরা, মিজোরাম। বন্যার প্রভাব থেকে বাদ পড়েনি কোনো অঞ্চল। প্রবল ঝড়, বজ্রপাত, ভূমিধস ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় নাজেহাল দেশটি। শনিবার রাজধানী দিল্লিতে রেকর্ড করা হয়েছে 160 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। তলিয়ে গেছে রাস্তাঘাট, সৃষ্টি হয়েছে তীব্র যানজট। জম্মু ও কাশ্মীরেও পানির স্তর আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডুবে গেছে ফসলি জমি, ঘরবন্দি জীবন কাটাচ্ছেন বহু মানুষ। হিমাচলেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। ডুবে গেছে 100 ফুট দীর্ঘ লোহার সেতু। আসাম, মিজোরাম ও ত্রিপুরায় পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন। মহারাষ্ট্র ও গুজরাটেও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। মুম্বাই के लिए इसके लिए रेड अलर्ट इसको फिर किया है। মুম্বাইয়ের জন্য রেড অ্যালার্ট জারি করেছি। দুদিন আগে কার্যকর হয়েছে, আজও তা বহাল থাকবে। অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। एकादुका मिल सकती है और दूसरा बहुत ज्यादा बारिश आ रही थी। ভোর রাতে ওপর থেকে হঠাৎ করে বিশাল ঢল নেমে আসে, যা সবকিছু ভাসিয়ে নেয়। স্রোতে দোকানপাট ও বাড়িঘর সহ সবকিছু ভেসে যায়। ऊपर से उसने ये सारा ये ঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে এশিয়ার আরও কয়েকটি দেশ। ফিলিপাইন, জাপান, তাইওয়ানের পর টাইফুন বাভি আঘাত হেনেছে চীনের মূল ভূখণ্ডে। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ভেসে গেছে ফসল, গবাদি পশু, উপড়ে পড়েছে বহু গাছপালা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 20 লাখ মানুষকে। এর আগে টাইফুন বাভির তাণ্ডবের শিকার হয়েছিল জাপান, ফিলিপাইন ও তাইওয়ান। প্রবল বন্যা, ভূমিধসে নিখোঁজ বহু মানুষ। বন্যার কবলে আরেক প্রতিবেশী ভিয়েতনামও। রানওয়ে সম্প্রসারণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা 136 বছরের পুরানো গৌরীপুর জামে মসজিদ স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণ এবং বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রায় 150 বছরের ইতিহাসের সাক্ষী গৌরীপুর জামে মসজিদ। স্থানীয়দের কাছে এটি বাকরা মসজিদ নামেও পরিচিত। এবার বিমানবন্দরের সম্প্রসারণ এবং উড়োজাহাজ চলাচলের নিরাপত্তার স্বার্থে সেই মসজিদটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে দ্বিতীয় রানওয়ে থেকে মসজিদটির দূরত্ব মাত্র 165 মিটার, অথচ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী রানওয়ের পাশে স্থায়ী স্থাপনার ন্যূনতম দূরত্ব হওয়া উচিত 240 মিটার। রানওয়ের এত কাছে স্থাপনা থাকায় আধুনিক ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS বসানো সম্ভব হচ্ছিল না। একই সঙ্গে রানওয়ের টাচডাউন পয়েন্টও ছোট করে রাখতে হয়েছে। ফলে বড় আকারের আন্তর্জাতিক উড়োজাহাজ দ্বিতীয় রানওয়েটি ব্যবহার করতে পারছিল না। এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না, এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। বড় বড় এয়ারলাইন্স না আসতে পারার জন্য যেভাবে এয়ারপোর্টের রেভিনিউ লস হচ্ছে, এখানে লোকদের কর্মসংস্থান লস হচ্ছে এবং সার্বিকভাবে এয়ারপোর্টের বিকাশ আটকে আছে। কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরের বাইরে মসজিদটি স্থানান্তর করা হবে। এরই মধ্যে জমি দেখতে বলা হয়েছে মসজিদ কমিটিকে। 1924 সালে কলকাতা বিমানবন্দর চালু হওয়ার অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল গৌরীপুর জামে মসজিদ। পরে 1962 সালে বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও মসজিদটি থেকে যায় বিমানবন্দরের ভেতরেই। সেই থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মুসল্লিরা সেখানে যাতায়াত করে আসছেন।
আবারও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে ভারতের মণিপুর রাজ্যে। শনিবার রাজধানী ইম্ফলের কান্তো সাবাল গ্রামে মেইতেই সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়। এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। 2023 সালের মে মাসের ভয়াবহ সাম্প্রদায়িক সংঘাতের সময় বাসিন্দারা বাড়ি ছেড়ে পালান। পুলিশ জানিয়েছে আগুন লাগানোকে কেন্দ্র করে আলাদা দুটি সম্প্রদায়ের 600 জন সদস্য কান্তা সাবালের দিকে অগ্রসর হচ্ছিল। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে এড়ানো গেছে সংঘাত। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যদের সন্ধানে চলছে তল্লাশি। মেইতেই ও কুকি সম্প্রদায়ের বিবাদের কারণে কয়েক বছর ধরেই উত্তপ্ত মণিপুর। জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ার হামলা থেকে এক শিশুকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন ইউক্রেনীয় এক নারী। দেশটির সামি শহরে শিশুটিকে বাঁচানোর দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামি ও কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে জোরদার হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। শনিবার প্রাণহানির শিকার কমপক্ষে 8 জন, আহত অনেকেই। এমন অবস্থায় মিত্রদের কাছে দ্রুত অস্ত্র সরবরাহের আকুতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। আকস্মিক বিস্ফোরণের পর যখন নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত বাকিরা, তখন এক শিশুকে বাঁচাতে তার উপর ঝাঁপিয়ে পড়েন এই নারী। ইউক্রেনীয় নারীর এই মানবিকতা প্রশংসা কুড়াচ্ছে সামাজিক মাধ্যমে। এদিন ইউক্রেনের সামি শহরের বেশ কয়েকটি স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। নতুন করে অঞ্চলটির একটি বসতি দখলে নেয়ার দাবি করেছে রুশ সেনারা। কিয়েভের অভিযোগ, হামলা হয়েছে যানবাহন, কফি শপ সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায়। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। রাজধানী কিয়েভ, ওডেসা সহ আরো কয়েকটি অঞ্চলেও চলেছে জোরদার হামলা। মস্কোর দাবি তাদের লক্ষ্য ছিল অস্ত্র গুদাম ও ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা। রাজধানী জুড়ে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি শতাধিক ড্রোন ছোড়া হয়েছে। এছাড়া ইউক্রেনে ছোড়া 41টি ফিক্সড উইং ড্রোন ধ্বংসের দাবিও করেছে রুশ সেনারা। সাম্প্রতিক সময়ে রাশিয়ার জোরদার হামলায় কোণঠাসা হয়ে বেশ বিপাকে ইউক্রেন। এমন পরিস্থিতিতে মিত্রদের কাছে দ্রুত প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অস্ত্র সরবরাহের চুক্তিগুলো যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে আমাদের অংশীদারদের সাথে আরো উচ্চ স্তরের আলোচনা প্রয়োজন। আমাদের সহায়তার জন্য যেসব চুক্তি হয়েছে সেগুলো দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানাই। এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনও। হামলা চালিয়েছে রাশিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায়। দেশটি জানিয়েছে গত একদিনে দুপক্ষের মধ্যে 250-এর বেশি লড়াই হয়েছে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। দেশটির আমিরের কার্যালয়ে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। শেখ হামাদ 1995 থেকে 2013 সাল পর্যন্ত কাতার শাসন করেছেন। এই সময়ে দেশটিতে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। বর্তমানে উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া জুড়ে বিস্তৃত কাতারের রাজনৈতিক প্রভাব। মূলত তার নেতৃত্বেই আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী হয় দেশটির অবস্থান। আধুনিক কাতারের স্থপতি বিবেচনা করা হয় তাকে। শেখ হামার দেশটির বর্তমান আমিরের বাবা। আকস্মিক অসুস্থতায় মারা গেছেন যুক্তরাষ্ট্রের সিনেটের প্রভাবশালী সদস্য লিন্ডসে গ্রাহাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। রোববার ভোরে তার দপ্তরের যোগাযোগ বিষয়ক পরিচালক এই তথ্য নিশ্চিত করেছে। তবে তার অসুস্থতার ধরন বা মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। গ্রাহাম 2003 সাল থেকে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালন করে আসছিলেন। কঠোর পররাষ্ট্রনীতির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন তিনি। ইরাক যুদ্ধে তিনি প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায়ও তিনি ট্রাম্প প্রশাসনের অন্যতম জোরালো সমর্থক ছিলেন। শুরুতে ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হলেও পরে ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক সহযোগীতে পরিণত হন গ্রাহাম। কানাডার টরন্টোতে বন্দুকধারীর হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে পুলিশ জানিয়েছে এই হামলায় 6 জন গুলিবিদ্ধ হয়েছিল, যার মধ্যে পরে 2 জনের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বার্ষিক ল্যাতিন উৎসব সালসা অন সেন্ট ক্লেয়ার চলাকালীন হয়েছে হামলার এই ঘটনা। তবে এখনো হামলাকারীর কোনো তথ্য দেয়া হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে কিনা তাও নিশ্চিত করেনি পুলিশ। জানা যায়নি হামলার কারণও। তবে পুলিশ জানিয়েছে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। ওপেন এআই এবং 2 সাবেক কর্মীর বিরুদ্ধে মামলা করেছে টেক জায়ান্ট অ্যাপল। শুক্রবার ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। অ্যাপলের অভিযোগ,
সাধারণ ভোক্তাদের জন্য হার্ডওয়্যার পণ্যের বাজারে প্রবেশের লক্ষ্য নিয়ে ওপেন এআই অ্যাপেলের ব্যবসায়িক গোপন তথ্য বা ট্রেড সিক্রেট আত্মসাৎ করেছে। প্রতিষ্ঠানটির দাবি পণ্যের নকশা, উৎপাদন প্রক্রিয়া এবং সাপ্লাই চেইন সংক্রান্ত কৌশল সহ গোপন তথ্য চুরির জন্য একটি সুপরিকল্পিত প্রচেষ্টা চালানো হয়েছে। মামলায় অ্যাপেলের সাবেক সিনিয়র সিস্টেম ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ার চ্যাং লিউ, আইফোন ও অ্যাপেল ওয়াচের পণ্য নকশা বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ট্যাং ইউট্যান, ওপেন এআই ফাউন্ডেশন, ওপেন এআই গ্রুপ পিবিসি এবং আইও প্রোডাক্টসকে বিবাদী করা হয়েছে। ভিয়েতনামে নৌকা ডুবে কমপক্ষে 15 ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় ফুকক দ্বীপে হয়েছে এই দুর্ঘটনা। ভিয়েতনাম জানিয়েছে নৌকাডুবির খবর পাওয়ার পরপরই স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ডের 40 সদস্যের একটি দল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নৌকাটিতে 32 জন ভারতীয় পর্যটক এবং 4 জন ক্রু সদস্য সহ মোট 36 জন আরোহী ছিলেন, যার মধ্যে 21 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের অবস্থা আশঙ্কা। নিহতদের মধ্যে 13 জন পুরুষ ও 2 জন নারী। ইউরোপ জুড়ে তাপপ্রবাহের মধ্যেই ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন। দেশটির আলমেরিয়া অঞ্চলে ছড়ানো আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে 12 জনের প্রাণ। পুড়ে গেছে প্রায় 4000 হেক্টর এলাকা। বিশেষজ্ঞরা বলছেন এই দাবানল কোনো একক কারণে নয়, তীব্র তাপপ্রবাহ, শুষ্ক উদ্ভিদ আর প্রবল বাতাস মিলিয়ে রুদ্রমূর্তি ধারণ করেছে পরিবেশ। মাত্র কয়েক ঘন্টার মধ্যে গ্রাস করেছে হাজার হাজার হেক্টর বনভূমি। আগুন থেকে বাঁচতে গাড়িতে পালানোর চেষ্টা করেও প্রাণ বাঁচাতে পারেননি অনেকেই। আলমেরিয়ার লস গাইয়াদোর্স এলাকায় ছড়িয়ে পড়া দাবানল এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে, পুড়িয়ে দিয়েছে প্রায় 4000 হেক্টর এলাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে একটি ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকেই আগুনের সূত্রপাত। কিন্তু শুধু একটি স্ফুলিঙ্গ এত বড় বিপর্যয় তৈরি করেনি। বিশেষজ্ঞদের মতে আগুন লাগার পর সেটি দ্রুত ছড়িয়ে পড়ার জন্য পরিবেশ ছিল একেবারে উপযুক্ত। মূলত তীব্র তাপপ্রবাহ, শুষ্ক উদ্ভিদ, প্রবল বাতাস এবং জনশূন্য হয়ে পড়া গ্রামীণ এলাকার কারণে ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে দাবানল। স্পেনের অনেক গ্রামীণ এলাকা জনশূন্য হয়ে পড়ছে, ফলে নিয়মিত ঝোপঝাড় পরিষ্কার, শুকনো গাছপালা অপসারণ কিংবা বন ব্যবস্থাপনার কাজ কমে গেছে। এতে বছরের পর বছর জমে থাকা শুকনো উদ্ভিদ আগুনকে আরো ভয়াবহ করে তুলেছে। আলমেরিয়ার এই দাবানলে সবচেয়ে খারাপ সম্ভাব্য সব পরিস্থিতি একসাথে ঘটেছে। অত্যন্ত শুষ্ক উদ্ভিদে ভরা বিস্তীর্ণ এলাকা, প্রবল বাতাস এবং পর্যাপ্ত প্রস্তুতি না থাকা একটি জনবসতি, সব মিলিয়ে আগুন অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ে। ফলে কঠিন পরিস্থিতিতে কাজ করেও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। বিশেষজ্ঞরা আরো সতর্ক করছেন, দাবানলের সবচেয়ে নীরব ঘাতক শুধু আগুন নয়, এর বিষাক্ত ধোঁয়াও। দাবানলের ধোঁয়ায় থাকা অতি ক্ষুদ্র দূষিত কণা বাতাসে ভেসে শত শত এমনকি হাজার হাজার কিলোমিটার দূরেও পৌঁছে যেতে পারে। এসব কণা মানুষের ফুসফুসে স্থায়ী ক্ষতি করে এবং হৃদরোগ ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়। 2024 সালের এক গবেষণায় দেখা গেছে দাবানল থেকে সৃষ্ট বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বে 15 লাখের বেশি মানুষের মৃত্যু হয়। গেল বছর আইবেরীয় উপদ্বীপে ভয়াবহ দাবানলের সময় স্পেনে এবং পর্তুগালে বিষাক্ত ধোঁয়ার প্রভাবে প্রায় 2000 মানুষের মৃত্যু হয়। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ আরো ঘন ঘন ও তীব্র হচ্ছে। এর সাথে অপরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা এবং জীবাশ্ম জ্বালানি নির্ভর দূষণ যুক্ত হয়ে দক্ষিণ ইউরোপে দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে দাবানলের মৌসুম আরো দীর্ঘ হবে, আগুন আরো তীব্র হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়বে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যেন তুষের আগুনের মতো নিভু নিভু করে আবারও জ্বলে উঠছে। থামার ভান করেও পুরোপুরি থামছে না দুপক্ষ। এবার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে ইরান। জবাবে তৃতীয়বারের মতো ইরানের বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালীও বন্ধ করে দেওয়া হয়েছে। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই কেন আবারও সংঘাতের সূত্রপাত, কেন বন্ধ হয়ে গেল হরমুজ প্রণালী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী MDGFS গ্যালাক্সি নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এরপরই তারা নতুন সামরিক অভিযানে ইরানের 140টি স্থাপনাকে টার্গেট করেছে। সেন্টকমের ভাষ্য, এটি ছিল এই সপ্তাহে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ইরানের প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি,
নৌবাহিনীর ক্ষমতা সংক্রান্ত স্থাপনা, গোলাবারুদ সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আরও কঠোর ভাষায় বলেন, ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন তাদের এর মূল্য দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আইআরজিসি ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাদের দাবি, আক্রান্ত জাহাজটি নির্ধারিত পথ ছেড়ে অন্য পথে চলছিল এবং নিজের ট্র্যাকিং সিস্টেমও বন্ধ করে দিয়েছিল। আইআরজিসি জানায়, বারবার সতর্ক করার পরও জাহাজটি নির্দেশ মানেনি। এরপর সতর্কতামূলক গুলি চালিয়ে সেটিকে থামানো হয়। ইরান আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ বন্ধের জেরে যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হবে। চলতি সপ্তাহের শুরুতে ওমান উপকূল সংলগ্ন পথে চলা 3টি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা হয়। যুক্তরাষ্ট্র অভিযোগ করে এর পেছনে দায় ছিল আইআরজিসি। জবাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই হামলায় 17 জন নিহত এবং 115 জন আহত হন। এরপর মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ইরানের এসব হামলার অর্থ হলো যুদ্ধবিরতি শেষ। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি এবং মধ্যস্থতাকারীরা এখনো সমঝোতা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকেই সমঝোতা লঙ্ঘনের জন্য দায়ী করেছেন। নতুন এই সংঘাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সোফান সেন্টারের জ্যেষ্ঠ ফেলো কেথেন কার্চম্যান মনে করেন, ইরানের ভেতরেই এখন নীতিগত বিভাজন স্পষ্ট। তার ভাষায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের সমঝোতার চেষ্টা করেছিলেন, কিন্তু আইআরজিসি মনে করেছে কোনো অগ্রগতি হওয়া উচিত নয়। তাই তারা জাহাজে হামলা চালিয়ে আবার সংঘাত শুরু করেছে। তিনি আরো বলেন, আইআরজিসি ও কট্টরপন্থীরা যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে এবং ভবিষ্যতে যেন আর কখনো ইরানে হামলা না হয় সেই বার্তা দিতে চায়। ফলে ওয়াশিংটনও সম্ভবত আরো বড় সামরিক পদক্ষেপ নেবে। আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো থমাস ওয়ারিক মনে করেন, এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। তার মতে, দুই পক্ষের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। তারা একে অপরের অগ্রাধিকারও ঠিকভাবে বুঝতে পারছে না। ফলে আলোচনার চেয়ে যুদ্ধের পথই তাদের কাছে সহজ মনে হচ্ছে। তিনি আরো বলেন, আমার ধারণা কয়েকদিন পর পর ছোট ছোট হামলা হবে, আবার আলোচনা শুরু হবে, তারপর আবার উত্তেজনা বাড়বে। এই ধারা কয়েক সপ্তাহ নয়, কয়েক মাসও চলতে পারে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তার জানাজা ও শোক মিছিলে কোটি জনতা ট্রাম্প ও আমেরিকার বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন। ট্রাম্পকে হত্যার হুমকিও দিয়েছেন তারা। এতে অনেকটা আতঙ্কিত ট্রাম্প। তাকে যদি হত্যা করা হয় তাহলে ইরানকে ধূলিসাৎ করে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও এক অনিশ্চিত সময়ের মুখোমুখি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে গিয়ে মধ্যপ্রাচ্য আবারও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে এভাবেই ট্রাম্পকে হত্যার স্লোগান দিয়েছেন ইরানিরা। ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া এসব স্লোগান কি আসলে বাস্তবায়ন করা সম্ভব, নাকি শুধুই আবেগ নির্ভর? বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট। স্বাভাবিকভাবেই তার নিরাপত্তা ব্যবস্থাও সবচেয়ে অত্যাধুনিক। তাকেই হত্যা করতে চায় ইরানিরা। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং কঠোর নিরাপত্তা বলয়ের কারণে সরাসরি এই মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করা ইরানের পক্ষে তাত্ত্বিকভাবে অত্যন্ত কঠিন এবং বাস্তবে প্রায় অসম্ভব বললেও ভুল হবে না। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার ফাঁক ফোকর বা ভাড়াটে খুনির মাধ্যমে ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালাতে পারে ইরান। তা সফল হবে কিনা বলা সহজ নয়। একজন মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করা কেন ইরানিদের জন্য কতটা কঠিন, চলুন জেনে নেই। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্বের অন্যতম সেরা পেশাদার দল। ট্রাম্পের প্রতিটি সফর, সমাবেশ এবং বাসভবন সার্বক্ষণিক কঠোর প্রযুক্তি নির্ভর নজরদারিতে থাকে। প্রেসিডেন্টের সুরক্ষায় অত্যাধুনিক ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং জ্যামিং প্রযুক্তি ব্যবহার করা হয়, যা যে কোনো ধরনের দূর নিয়ন্ত্রিত বা আকাশপথের আকস্মিক হামলা রুখে দিতে সক্ষম।
মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের অভ্যন্তরীণ গোয়েন্দা নেটওয়ার্কের ওপর গভীর নজরদারি করে। 2026 সালের জুলাই মাসেও ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে ইরানের একটি নির্দিষ্ট গুপ্ত হত্যার পরিকল্পনার গোপন তথ্য সরবরাহ করেছে। 2024 ও 2025 সালে মার্কিন মাটিতে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কর্তৃক আসিফ মার্চেন্ট সহ বিভিন্ন ভাড়াটে খুনি নিয়োগের একাধিক চক্রান্ত মার্কিন গোয়েন্দারা সফলভাবে ধরে ফেলে এবং আসামিদের সাজাও দেওয়া হয়। কয়েকদিন আগেও ট্রাম্পকে হত্যায় ইরানিদের ছক ফাঁস করে দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী। ইসরায়েল জানিয়েছে ইরান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছিল। তথ্যটি চলতি সপ্তাহে সামনে এসেছে। বলা যায় ইরান কখন কি পরিকল্পনা করে বেড়ায় তার সবই প্রায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নখদর্পণে থাকে। অতি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ইরানকে সতর্ক করে জানিয়েছেন ইরান যদি তাকে হত্যা করে তবে ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন বা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। তিনি মার্কিন সামরিক বাহিনীকে এই সংক্রান্ত কঠোর নির্দেশনাও দিয়ে রেখেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এর এক পোস্টে ট্রাম্প হুমকি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাকে হত্যা বা হত্যার চেষ্টার জন্য ইরান সরকার হুমকি দিচ্ছে। ইরান যদি এই হুমকি কার্যকর করার পদক্ষেপ নেয় তবে দেশটির দিকে 1000 ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ট্রাম্প আরো বলেন, ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। 1 বছর মেয়াদের জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত, তারা ইচ্ছুক ও সক্ষম রয়েছে। প্রয়োজনে এই মেয়াদের সীমা আরো বাড়ানো হবে। মার্কিন বাহিনী ইরানের সব এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দেবে। ইরান থেকে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক দূরত্ব 11,500 কিলোমিটারেরও বেশি। এত দূরে হামলার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তেহরানের কাছে নেই। তাই তারা স্থানীয় অপরাধী চক্র বা বিদেশি ভাড়াটে খুনিদের উপর নির্ভর করে, যাদের পেশাদারিত্ব মার্কিন সিক্রেট সার্ভিসের তুলনায় অত্যন্ত দুর্বল। 2020 সালে ইরানি জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের পর থেকে ইরান ট্রাম্পকে তাদের হিট লিস্টের 1 নম্বরে রাখলেও তাকে এখনো কিছুই করতে পারেনি। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী, আর এই জলপথ ঘিরেই উত্তেজনা এখন চরমে। পর্দার আড়ালে চলছে নাটকীয় কূটনৈতিক লড়াই। একদিকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের ভেতরে নানা ক্ষমতার খেলা। 2026 জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শর্ত ছিল এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে ইরান। কিন্তু সেই চুক্তি ভেঙে 3টি বাণিজ্যিক জাহাজে আকস্মিক হামলা চালানোর অভিযোগ আসে ইরানের বিরুদ্ধে। ওমানি জলসীমা ব্যবহার করার সময় মার্কিন প্রস্তাবিত রুটে এই হামলার ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ ওয়াশিংটন। তবে এই সংকটের মাঝে সবচেয়ে বড় চমক এসেছে তেহরানের কাছ থেকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, তেহরান ব্যক্তিগতভাবে ট্রাম্পের উপদেষ্টাদের কাছে স্বীকার করেছে যে জাহাজে গুলি চালানো ছিল একটি মস্ত বড় ভুল। কিন্তু ইরান এর দায় চাপিয়েছে তাদের নিজেদেরই এক কট্টরপন্থী, বিপথগামী বা দলছুট অভ্যন্তরীণ গোষ্ঠীর ওপর, যারা মূলত এই শান্তি আলোচনা ভণ্ডুল করতে চেয়েছিল। কিন্তু মার্কিন প্রশাসন এবার আর আড়ালের কথায় সন্তুষ্ট নয়। ওয়াশিংটন এখন তেহরানের কাছ থেকে প্রকাশ্য ঘোষণা চায়। তারা দাবি করেছে ইরানকে জনসম্মুখে বিবৃতি দিয়ে বলতে হবে যে হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে এবং তারা বাণিজ্যিক জাহাজে আর কখনো গুলি চালাবে না। এমনকি রয়টার্সের বরাতে এক মার্কিন কর্মকর্তা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা হয় এই বিবৃতি দেবে, অন্যথায় তাদের জন্য এর পরিণতি ভালো হবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনা চলবে, তবে আগের যুদ্ধবিরতি চুক্তি এখন শেষ। শুধু তাই নয়, তাকে হত্যার ইরানি চক্রান্তের খবরের প্রতিক্রিয়ায় ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছেন, এমন কোনো হামলা হলে মার্কিন বাহিনী ইরানের সব এলাকা সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেবে। অবশ্য সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি পাল্টা বার্তায় বলেছেন, বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া অনিবার্য। এই তীব্র উত্তেজনার মধ্যেই ওমানে শুরু হয়েছে এক হাই ভোল্টেজ কূটনৈতিক তৎপরতা। একদিকে সেখানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ওমানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য সেখানে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও।
দুই দেশের 14 দফা সমঝোতা স্মারক অনুযায়ী ওমানের সাথে সমন্বয় করে এই প্রণালীর সামুদ্রিক পরিষেবা ও প্রশাসন পরিচালনা করার কথা রয়েছে ইরানের। এমনকি পারস্য উপসাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে সম্ভাব্য পরিষেবা ফি আদায়ের পরিকল্পনাও রয়েছে তাদের। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।